আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো, আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক, তারপরও ঘটনাটি ঘটেছে, এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন? গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে, বিগত ১৭ বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনুসারীরা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে। সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে, তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি, নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ, আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে, সাধারণত আমাদের বিভিন্ন সময় এটা তাদের থেকে জানানো হয়। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে, সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি। তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য, এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য, সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না, গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে, চিন্তার মানুষ আছে। সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদের অংশ যারা, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে, আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে। সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না, বরং সেখানকার আওয়ামী লীগের দোসর, এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি, সেটি সরকার দেখবে। আমরাও খোঁজ খবর নিচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে, বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু এতদ সত্ত্বেও গোপালগঞ্জবাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল, প্রোগ্রামে অংশগ্রহণ ছিল। প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে, নিয়ম নীতির মধ্যে থাকে, আচ্ছা এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো? যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার
যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক বা কোনো একটা দল, বিশেষ করে নিষিদ্ধ কোনো দলকে অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করতে পারবে? এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল, মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাইয়ের বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা, মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা, একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, আমি একটু অসীম ভাইয়ের কাছে যাই, অসীম ভাইয়ের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে একটু রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়া তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে। আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা, তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে, নামটা যেভাবে নিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা। কেন আমি প্রশ্ন করতেছি সেটারও একটা কারণ আছে। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে একটু ঘুরে আসি। যে ব্যারিস্টার অসীম, আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম, আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম, নাহলে আরও অনেকক্ষণ আগেই আসতাম আপনার কাছে। আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য। আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেইটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা, প্রশাসনের দায় দেখেন কিনা, এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জ অভিমুখে ছিল, এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে, তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে, নাকি তাদের ইচ্ছাকৃত? ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি যদি একটু বলতেন। আইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে। তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানার খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে, এবং ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি। এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে। কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 16 জুলাই যখন আবু সাঈদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম? আপনার মুসলমানদের কেবলা তো হলো গিয়ে আপনার সৌদি আরব, বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ। আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে, যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন, তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা। আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না। 68,000 বর্গমাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে। কিন্তু বিষয়টা সে জায়গাতে না, এখানে আবেগের একটা বিষয় কাজ করে। এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা, সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল?
আমি মনে করি নিঃসন্দেহে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোন কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল। তার কারণটা ছিল কিরকম, সাংগঠনিক যে শক্তি, অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না। তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন, সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং, সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না, কিন্তু উত্তপ্তকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে। ব্যারিস্টার অসীম ভাই, আমি আসলে মাসুদ ভাইকে, আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন, আমি একটু এটা আমারও একটু বলা উচিত। মাসুদ ভাই, অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন, মানে আমি ছাত্রদল জীবনে করি না, এটাতে আবার ভুল বোঝাচ্ছে, কিন্তু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন, অসীম ভাই আপনি আমার লিডার, এটাতে আমার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি ছাত্রদল জীবনে করি না, কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই, লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো, নাকি কখনোই না করলে ঠিক হইতো? মানে এনসিপির এটা করাই উচিত হয় না? আমি একটু আসি, এনসিপি করতে পারতো। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5ই আগস্ট 2024 অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল, যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক্কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে। তার শিশু সন্তান, তার স্ত্রী, তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি, তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা, আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না, সে সেখানে যেতে পারবে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে, এটা একটা বিতর্কের বিষয়, ডিবেটের বিষয়। কেন বলছি দেখেন অসীম ভাই, আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে, মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল? মানে এটা করাটাই ঠিক হয়, অ্যাভয়েড করতে পারতেন না, ওনারা করতে পারতেন। এবং আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ, আমি আপনাকে বলি না, আমি আপনাকে একটা উদাহরণ দেই। বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সেখানে সেলিমুজ্জামান, শামা ওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে। এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব। একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক, কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোড়ল, এমন ধরনের একটা না কিন্তু অসীম ভাই আপনারা তো মোড়ল, ওরা তো গায়ে মানে না আপনি মোড়ল, আপনারা তো মোড়ল, কিন্তু আমি জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হয়েছে, এটা যে বিএনপি স্বীকার করছে, মানে আমি তর্কের জায়গাটা না, বিএনপির নিন্দা বলছে, বিবৃতি দিছে, যথাসময়ে পাশে থাকার কথা বলছে, এটা সবকিছু ঠিক আছে, কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয়, আপনাদের ওইখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে, সিস্টেমেটিক একটা সমর্থক বাহিনী আছে, তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এইটা কেন? কারণ হচ্ছে আপনারা এনসিপির অপছন্দ করেন। আমি আপনাকে বলি, অপছন্দের কোনো বিষয় না, অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই। আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃতভাবে তরুণ, রাজনৈতিক দল হিসেবে তারা নবীন, তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে। সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি। এমনকি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন, সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ জাগানো উচিত।
তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? আসেন না সবাই একসঙ্গে, তো আন্দোলন করেছি দীর্ঘ 16-17 বছর। তাহলে আপনার 16-17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য, কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায়, সমৃদ্ধ একটা বাংলাদেশ আইনের কারণ হচ্ছে কি জানেন অসীম ভাই, কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না। আপনারা তাদেরকে কারো সহযোগী, কারো সহকারী, না খালেদ ভাই, না তাই বিএনপি ভুল। এই আমি আপনাকে একটা কথা বলি, দেখুন 5ই আগস্ট যদি এদেশে না হতো, তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন। 27 দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল। সেখানেও কিন্তু আপনার যে সরকার গঠনের যদি সুযোগ পায়, জনগণ যদি পছন্দ করে, তাহলে যুগপৎ আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব দিয়ে, সেটা তো দিবেনি, সেখানে সেটা তো দিবেনি। মানে আমার সঙ্গে আরো 10টা দল আসলে অসুবিধা কি? শেখ হাসিনাও তো বিরোধী দলকে সেটা দেবেন না। এই কথাটা বাংলাদেশে, আমি একটা কথা বলি, দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স। না কি বলে 5ই আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করছে না, শেখ হাসিনা চালিয়ে যাবে না। আমাকে একটা কথা বলেন, শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন, সেটা একদিন, শেখ হাসিনার সেটা মোড়কটা একরকম ছিল, কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের কোন নাগরিক কি বিশ্বাস করতো যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে? আমি শুধু একটা, আবার এই প্রসঙ্গে খালি একটা লিটমাস টেস্ট আছে। ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান, সবার নিয়ে সরকার করতে চান, আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন? দেখুন, সংসারের মুরব্বী যিনি থাকেন, অ্যাবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড, তাই না? আই হ্যাভ রেজড মাই কেস। আপনারা সংসারের মুরব্বী, বাকিরা হচ্ছে বাচ্চা কাচ্চা। না, কিন্তু আমাকে একটা কথা বলেন, যখন সংসারে যখন মা বাবা থাকেন, দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে। আপনাকে তাহলে সেই আঙ্গিকে চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার সাথে তর্ক করব না। মা বাবা ডুবে যাবে টাইটানিকের লাইফ বোটে, মা বাবা উঠবে না, সন্তান সন্ততিকে তুলবে, ছেলে মেয়েকে তুলবে, এটা বুঝে নিতে হবে। আমি একটা কথা বলি, গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, আমি একটা কথা বলি, 1-11 সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো অবজার্ভ করছিলেন। কোন একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে। আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কেউ এই লাড়ালাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন। যদি সেটা করেন, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুযোগটা অন্যরা। কিন্তু অসীম ভাই, আপনাদের কি হয়েছে? আপনারা এনসিপির পিছনে, জামায়াতের পিছনে এরকম ভাবে লাগছেন কেন? আমরা না সত্যি অসীম ভাই, আপনি একটু নিরপেক্ষভাবে একটু দেখেন। না সত্যি এই যে আপনি একটা এটা বোধহয়, এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম, তারপর এটা সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক এসব মুভি টুভি দেখে থাকেন, তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন। কিন্তু এই কথাটা তো একটা, মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এইটা একটা খুব মানে লাকসই কথা। না, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে, এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে, গতকালও এসছে, কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানোর জন্য।